হ্যালো বন্ধুরা, কমেন্ট পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, কারণ সামনে অনেকগুলি পরীক্ষা আছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি। এছাড়া আছে WBPSC, WBP, রেল। এই ধরনের যে পরীক্ষাগুলো আছে সেখানে সাধারণ জ্ঞান অর্থাৎ জিকের একটা ভালো রকম ভূমিকা আছে। তাই আজকে বেশ কিছু বাছাই করা জিকে মাল্টিপল চয়েস অর্থাৎ MCQ প্যাটার্নের জিকে নিয়ে এসেছি, এবং তার সাথে সাথে কিছু আলোচনা হবে, অর্থাৎ একটা কোশ্চেন তার সাথে সাথে আরও বেশ কিছু কোশ্চেন আলোচনা হবে। তাই দেরি না করে চলো। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং বন্ধুদের শেয়ার করার জন্য। প্রথম কোশ্চেন আছে, জৈনদের 24তম তথা শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর কোথায় দেহত্যাগ করেন? বর্ধমান মহাবীর তিনি কোথায় দেহত্যাগ করেছিলেন? তাহলে আমরা এটা হচ্ছে জৈন ধর্ম বৌদ্ধ ধর্মর একটা যে চ্যাপ্টার আছে ইতিহাসে, ভারতের ইতিহাসে, সেই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে জৈন ধর্ম থেকে এই কোশ্চেন। তো আমরা জৈন ধর্মের যে সমস্ত তীর্থঙ্করদের নাম পাই, অর্থাৎ 24 জন তীর্থঙ্কর কথাটির অর্থ গুণী শিক্ষক। এই 24 জন তীর্থঙ্করের মধ্যে প্রথম যিনি, অর্থাৎ প্রথম তীর্থঙ্করের নাম ঋষভনাথ, দ্বিতীয় অজিতনাথ এবং 24তম বর্ধমান মহাবীর, 24তম তথা শেষ, এবং তার আগে বর্ধমান মহাবীরের আগে যে তীর্থঙ্কর তার নাম কিন্তু পার্শ্বনাথ। জৈনদের 24তম তথা শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর দেহত্যাগ করেন পাবাপুরীতে। তো এটা দেহত্যাগের কথা। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালী নগরের উপকণ্ঠে কুন্দ গ্রামে। আর এখানে আমরা একটা অপশানে দেখতে পাচ্ছি বারাণসী। বারাণসীটি কি না, বারাণসীতে জৈন ধর্মের যে 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, সেই পার্শ্বনাথ জন্মগ্রহণ করেছিলেন এই বারাণসীতে। আমরা আরেকটু জেনে নেব, যে মহাবীরের কথা বলছি সেই মহাবীরের পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ এবং মাতা হচ্ছে ত্রিশলা। তিনি ছিলেন ক্ষত্রিয় কুলনায়ক, পিতা সিদ্ধার্থ। এখানে আমরা একটা অপশান দেখতে পাচ্ছি সারনাথ। তো এই সারনাথ কি না, সারনাথটা আমাদের বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ, তিনি সারনাথে তার শিষ্যদের মধ্যে তার যে ধর্মমত সেটা তিনি প্রচার করেছিলেন। পরের প্রশ্ন, এটি একটি ভূগোল থেকে প্রশ্ন আছে। ভারতবর্ষের কোথায় বনভূমি সম্পর্কিত গবেষণাগার অবস্থিত? বিভিন্ন পরীক্ষাতে যে গবেষণাগার সম্পর্কিত, অর্থাৎ ভারতের কোন শহরে কোন গবেষণাগারটি অবস্থিত, এই নিয়ে কিন্তু কোশ্চেন আসে। তার মধ্যে একটি হচ্ছে বনভূমি, ভারতবর্ষের বনভূমি, সেই সম্পর্কিত যে গবেষণাগার সেটি কোথায়? সেটি হচ্ছে দেরাদুন। পরের প্রশ্ন, ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা না, ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয় স্তরীয়? 1 স্তরীয়, 2 স্তরীয়, 3 স্তরীয় না 4 স্তরীয়? আমাদের ভারতবর্ষে একটা লোকাল গভর্নমেন্টের জন্য একটা ভোট হয়, সেটা পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত ভোট, এবং যে শহর এলাকায় যে সেখানে হচ্ছে মিউনিসিপ্যালিটি ভোট।
বা পুরসভার ভোট। এটা হচ্ছে লোকাল গভর্নমেন্টের জন্য। তাছাড়া রাজ্য সরকার গঠনের জন্য হয় বিধানসভার ভোট, এবং আমাদের কেন্দ্রের যে সরকার, সেই কেন্দ্র সরকার তৈরির জন্য হয় লোকসভা ভোট। তো আমাদের এই যে লোকাল গভর্নমেন্ট তৈরির জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, যেটা প্রথম শুরু হয়েছিল রাজস্থানে, সেই পঞ্চায়েত ব্যবস্থা আমাদের কটা স্তর আছে? তো উত্তর হবে অপশন ক, 3 স্তরীয়। আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 3 স্তরীয়। প্রথম স্তরটা কি? গ্রাম পঞ্চায়েত। দ্বিতীয় স্তর পঞ্চায়েত সমিতি, এবং তৃতীয় স্তর জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত থেকে যে প্রধান, সর্বেসর্বা প্রধান, তিনি হচ্ছেন প্রধান, এবং পঞ্চায়েত সমিতির যিনি প্রধান তাকে বলা হয় সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং জেলা পরিষদের যিনি সর্বেসর্বা হন তাকে বলা হয় সভাধিপতি। অর্থাৎ ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 3 স্তরীয়: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এই স্তরগুলোর মধ্যে কোনটা প্রথম স্তর, মধ্যম স্তর এবং উচ্চ স্তর? এই জন্য প্রশ্ন আসে, মধ্যম স্তর কোনটি? অর্থাৎ পঞ্চায়েত সমিতি হচ্ছে মধ্যম স্তর। পরের কোশ্চেন। পরের কোশ্চেন, এই সিরিয়ালটা একটু গন্ডগোল হয়ে গেছে। গৌতম বুদ্ধর গৃহত্যাগকে বৌদ্ধ শাস্ত্রে কি বলা হয়? তা গৌতম বুদ্ধের জীবনের যে ঘটনাগুলো, যেমন গৃহত্যাগ বা তার শিষ্যদের মধ্যে যে ধর্ম মত প্রচার এবং তার দেহত্যাগ, এইগুলোকে বৌদ্ধ শাস্ত্রে একরকমভাবে বলা হয়। এগুলো নিয়ে আমাদের পরীক্ষাতে বারবার ভুলটা হয়ে থাকে। ধর্মচক্র প্রবর্তন, না মহাপরিনির্বাণ, না মহাভিনিষ্ক্রমণ, না উপরের কোনোটিই নয়। তো এই তিনটিই কিন্তু বৌদ্ধ ধর্মের সাথেই যুক্ত। তো বৌদ্ধ ধর্ম, এই প্রশ্নটার উত্তর বলার আগে একটু জেনে নিই বৌদ্ধ ধর্ম সম্পর্কে। না, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রবর্তন করেন। তার আসল নাম বা আদি নাম সিদ্ধার্থ। তিনি 563 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে তিনি জন্মগ্রহণ করেন। সিদ্ধার্থ ছিলেন ক্ষত্রিয় জাত এবং শাক্য গোষ্ঠীর। তার পিতার নাম শুদ্ধোধন এবং মাতার নাম হচ্ছে মহামায়া। তার জন্মের 7 দিন পরে তার মা মহামায়ার মৃত্যু হয়। তার মাসি ও বিমাতা গৌতমীর কাছেই তার বেড়ে ওঠা। 16 বছর বয়সে তার বিয়ে হচ্ছে। তার স্ত্রীর নাম যশোধরা। রাহুল বলে তার একটি পুত্র সন্তান ছিল, মানে তার পুত্র সন্তানের নাম হচ্ছে রাহুল। 29 বছর বয়সে তিনি এক গভীর রাতে গৃহত্যাগ করেন। এই যে গৃহত্যাগ, এই ঘটনাটাকে বৌদ্ধ শাস্ত্রে বলা হয়েছে মহাভিনিষ্ক্রমণ। অর্থাৎ গৌতম বুদ্ধের গৃহত্যাগকে বৌদ্ধ শাস্ত্রে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। অর্থাৎ উত্তরটা হবে গ, মহাভিনিষ্ক্রমণ। তারপর তিনি অশ্বত্থ গাছের নিচে নির্বাণ লাভ করেন। এই অশ্বত্থ গাছকে বৌদ্ধ ধর্মে এক পবিত্র গাছ হিসেবে ধরা হয়। এই নির্বাণ লাভের পর তিনি বুদ্ধ বা জ্ঞানী নামে খ্যাত হন। আর অঞ্চলটি বুদ্ধ গয়া ও অশ্বত্থ গাছটিকে বোধিবৃক্ষ বলা হয়। তাহলে বোধিবৃক্ষ কি? এই অশ্বত্থ গাছটিকে বলা হয় বোধিবৃক্ষ। এবার এখানে আছে ধর্মচক্র প্রবর্তন। তার নির্বাণ লাভের পর তার যে শিষ্য, তার যে 5 জন তপস্বী, তাদের মধ্যে তিনি ধর্মমত প্রচার করেন। এই ধর্মমত প্রচারকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। এবার তিনি দেহত্যাগ করছেন। তিনি কুশীনগর বা কুশিনারাতে তিনি
দেহত্যাগ করেন, তার এই দেহত্যাগকে মহাপরিনির্বাণ বলা হয়। তাহলে মোটামুটি গৌতম বুদ্ধ বা যে বৌদ্ধ ধর্ম থেকে কিছু প্রশ্ন এখান থেকে মোটামুটি আসে। এসব পরীক্ষাতে, বিশেষ করে গ্রুপ সি, গ্রুপ ডি ধরনের পরীক্ষাগুলোতে এ ধরনের প্রশ্নই এসে থাকে। পরের প্রশ্ন, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? ইতিহাস থেকে প্রশ্ন। মৌর্য যুগ, চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, যিনি অত্যাচারী শাসক ধননন্দকে পরাজিত করে মগধের সিংহাসনে বসেন এবং তাকে সাহায্য করেন তার যে মন্ত্রী কৌটিল্য, যার বিখ্যাত বইটির নাম হচ্ছে অর্থশাস্ত্র, যা একটি রাজনৈতিক বিষয়ক বই। সেই কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্য, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে ধননন্দের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেন এবং তিনি জয়লাভ করার পর মগধের সিংহাসনে বসেন ও মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন, যা ভারতের ইতিহাসে এক বিশেষ দিক নির্দেশ করে। তো সেই চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কে ভারতে আসেন, অর্থাৎ কোন পর্যটক ভারতে আসেন? না, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন মেগাস্তিনিস। মেগাস্তিনিসের একটা বিখ্যাত বই, যে বইটির নাম ইন্ডিকা। এই ইন্ডিকা গ্রন্থ থেকে সেই সময়কার ভারতের ইতিহাস, সমাজ জীবন সম্পর্কে কিন্তু অনেক কিছু জানা যায়। অর্থাৎ এই প্রশ্নটির উত্তর হবে মেগাস্তিনিস। পরের প্রশ্ন, দশকুমার চরিতের রচয়িতাকে? বর্তমান যে সমস্ত বইগুলো আছে সে বইয়ের লেখকদের সম্পর্কে যেমন প্রশ্ন আসে, তেমনি এই আগেকার দিনের, অর্থাৎ আদিকালে যে সমস্ত বইগুলো আছে সেই সময়কার যে লেখক, অর্থাৎ কালিদাস, বিশাখ দত্ত, দণ্ডী, ভাস, এই ধরনের যে লেখক আছেন তাদের লেখা বইগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। তো এখানে দশকুমার চরিতের রচয়িতাকে? না, দশকুমার চরিতের রচয়িতা হলেন দণ্ডী। কালিদাস, তিনি কি লিখেছেন? কালিদাসের বিখ্যাত রচনা হলো অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভব, মেঘদূতম ইত্যাদি। বিশাখ দত্ত, মুদ্রা রাক্ষসের রচয়িতা হলেন বিশাখ দত্ত। ভাস, স্বপ্ন বাসব দত্তা হলো ভাসের লেখা একটি বই। এমনি প্রাচীন ইতিহাসের যে লেখক তাদের রচিত গ্রন্থগুলো আছে, এছাড়াও যেমন আছে ভারবীর কিরাতর্জনিয়ম, আছে অমর সিংহের অমরকোষ, তারপর হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহিরের, আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত, এরকম বইগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। এই বইগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালোভাবে প্রিপারেশন নাও, সামনে পরীক্ষা আছে, খুব মন দিয়ে পড়াশোনা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।